আজকে ৭৫-৭৬ বছর পরে কে নাগরিক না, এইটা আগে সেটেল হওয়া দরকার। সেই জায়গাতে ৫০ বছর আগের কাগজ, ৬০ বছর আগের কাগজ না দেখাতে পারলে মানুষকে বেনাগরিক বলে তুমি এনআরসি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। সরকার সাধারণ মানুষকে বিব্রত করতে চাইছে, যাতে সাধারণ মানুষ সবসময় লিঙ্ক লাগাতেই ব্যস্ত থাকে। তারা নাগরিক কি বেনাগরিক এই নিয়ে ব্যস্ত থাকে। তাদের যে নাগরিক অধিকার সেটা নিয়ে যেন তারা সরব না হতে পারে। শিক্ষা, চাকরি, অন্ন, বস্ত্র, বাসস্থান এ বিষয়ে যেন সাধারণ মানুষ সোচ্চার না হতে পারে। এর জন্যেই নরেন্দ্র মোদী সরকার তার যে ব্যর্থতা, বিগত এই যে 11 বছরের সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো তারা ঢাকতে চাইছে। দৈনন্দিন যেভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, যেভাবে পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, যেভাবে আজকে দিনের যে স্বপ্ন সেটা প্রহসনে পরিণত হয়েছে, এইগুলো নিয়ে সবকে লিয়ে সবকে বিকাশের নাম, এটা যে সম্পূর্ণভাবে একটা প্রহসন, এই প্রহসনগুলোকে ঢাকার জন্যে, মানুষকে বিব্রত করার জন্যে নরেন্দ্র মোদী সরকার এগুলো করছে। আমরা নাগরিক কনভেনশন করলাম, আমরা একটা দাবিতেই নাগরিক কনভেনশন করলাম, সেটা হলো ভারতে যারা স্থায়ীভাবে বসবাস করেন, হিন্দু মুসলমান যাই হোক, সেই সমস্ত মানুষকে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন তৈরি করতে হবে। কারণ গভর্নমেন্টের দায়িত্ব ছিল দেশ স্বাধীন হওয়ার পরে কারা নাগরিক না, নাগরিকদের তালিকা গভর্নমেন্টের কাছে রাখার কথা ছিল গভর্নমেন্টের। তারা সেটা করেনি, তারা সেই কাজে ব্যর্থ হয়েছে। আজকে ৭৫-৭৬ বছর পরে বিশেষ করে যারা গরিব মেহনতি মানুষ, যাদের ঘরবাড়ি ঠিকমতো নেই, প্রতি বছর খরা, বন্যা, ভাঙনে যাদের ঘরবাড়ি ভেঙে যায়, তাদের পক্ষে এত পুরনো কাগজ সংরক্ষণ করে সম্ভব নয়, তাদের রাখাটা সম্ভব নয়। যে কারণে তারা এই নথি সব দেখাতে সব মানুষ পারবে না। ফলে এখানকার যারা ভূমিপুত্র মানুষও অনেকে পারবেন না। এইটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে পূর্ববঙ্গ থেকে যে সমস্ত উদ্বাস্তু মানুষেরা এসেছিলেন, দেশভাগের সময়ে আমাদের দেশের প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ, জাতির পিতা মহাত্মা গান্ধী, প্রধানমন্ত্রী নেহেরু, স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, তারা বলেছিলেন যে ওপার বাংলা থেকে যে মানুষেরা আসবেন, দেশভাগের কারণে যারা চলে আসতে বাধ্য হবেন, তাদের নাগরিকত্ব ভারত সরকার নাগরিকত্ব পুনর্বাসন দেবে। ফলে তাদের এই দেশের উপর একটা অধিকার আছে, গভর্নমেন্ট আজকে এটাকে অস্বীকার করতে পারে না। সেই জন্যে যাতে এখানকার ভূমিপুত্র মানুষ যারা এই পুরোনো কাগজ দেখাতে গিয়ে তারা যাতে আর হয়রানি না হন, ওপার বাংলা থেকে যারা এসেছেন তারাও যাতে নাগরিকত্ব আইনের এই সমস্ত ফাঁদে পড়ে বেনাগরিক ঘোষিত না হন, সেই কারণে আজকে এই 2025 একটা আইন হোক, সবাইকে নাগরিক ঘোষণা করে আইন হোক। তারপর থেকে গভর্নমেন্টের কাছে সমস্ত নাগরিকের তালিকা থাকুক, রেজিস্টার থাকুক। একজন মানুষ মারা যাবেন, তালিকা থেকে বাদ যাবে। একজন মানুষ বা দুজন মানুষ জন্মাবেন, তার নাম তালিকায় উঠবে। ফলে এই জায়গা থেকে তারা ভোটার তালিকাও তৈরি করে নিতে পারবেন। হ্যাঁ, ফলে এই যে স্পেশাল রিভিশন আর প্রয়োজন হবে না। আমরা এই জন্য বলছি একটা নতুন আইন সমস্ত সমস্যার সমাধান করতে পারে, মানুষের হয়রানি বন্ধ করতে পারে। সেটা হলো অ্যাজ অন টুডে, আজকে যারা ভারতে স্থায়ীভাবে বসবাস করে সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি হোক। এর জন্যেই আজকে আমাদের এই নাগরিক কনভেনশন। এই নাগরিক কনভেনশনে প্রায় 50টা সংগঠন, ছোট বড় সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, উদ্বাস্তু সংগঠন, মতুয়া সংগঠন, তারা পার্টিসিপেট করেছে। আমরা একটা মঞ্চ তৈরি করেছি। এই মঞ্চ নিয়ে আগামী দিনে আমরা এই দাবিতে আন্দোলনটাকে আরও তীব্র করব। আমরা কিছুই বলবো যাচ্ছি না। যা আইন হয়েছে আমাদের দেশে যে নাগরিকত্ব আইন আছে 1955 এবং তারপরে যতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে আমরা সেই কথাই বলছি। আমাদের দেশে কনস্টিটিউশনে যে কথা বলা আছে আমরা সেই কথাই বলছি। এখানকার একটা অংশ আর কেন্দ্রীয় সরকার, তারা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছেন। তারা যে কথা বলছেন সেটা আইনসঙ্গত কথা বলছেন না। আমরা আইন ধরে ধরে বলছি। যদি আপনাদের কোনো রকম সন্দেহ থাকে, আমাদের কাছে নাগরিকত্ব আইনের বই আছে, আপনারা দেখে নিতে পারেন। আমাদের কাছে সংবিধানেরও কপি রয়েছে। আমরা প্রত্যেকটা কথা আইন এবং সংবিধান মেনে বলছি। গতকাল কলকাতা হাইকোর্টে একজন মহিলা কেস করলো এনআরসির জন্য, তাড়াতাড়ি এনআরসি করার জন্য, কী বলবেন? শুনুন, এনআরসি সাধারণভাবে এনআরসি মানে হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স। সমস্ত ভারতীয়দের একটা তালিকা তৈরি করা করে প্রত্যেকটা মানুষকে একটা জাতীয় পরিচয়পত্র দেওয়া।
এইটা যদি সব মানুষের কাছে থাকে সেটা খুব ভালো, কিন্তু কথা হলো তার আগে কে নাগরিক না, এইটা আগে সেটেল হওয়া দরকার। সেই জায়গাতে 50 বছর আগের কাগজ, 60 বছর আগের কাগজ না দেখাতে পারলে মানুষকে বেনাগরিক বলে তুমি এনআরসি করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা চাই মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান হোক, যে আইনের কথা আমরা বলেছি এইভাবে করে নিক, তারপর এনআরসি করুক, কোনো অসুবিধা নেই। বরং সেই এনআরসি যদি হয়ে যায়, এই পরিযায়ী শ্রমিকদের যে হয়রানি এটাও বন্ধ হবে। তখন বলতে পারবে না এটা স্টেট গভর্নমেন্ট একটা ভুয়ো কাগজ দিয়ে চমুক তমুক, কেন্দ্রীয় সরকার একটাই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দিয়ে দেবে। ফলে তার এনআরসি হোক, কিন্তু তার আগে এই সমস্যাটা সমাধান করতে হবে। যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের সকলকেই এনআরসিতেও নাম রাখা হোক, জাতীয় পরিচয়পত্র দেওয়া হোক। এই নিয়ে কোনো রকম বিতর্ক, কোনো রকম ষড়যন্ত্র, কোনো রকম ভোটের পলিটিক্স না করা হোক। বিহারে যে এই যে 50 লক্ষ, কে বলছে 52-56 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, এদের কি আগামী দিনে কেন্দ্র সরকার ডি ভোটারের আন্ডারে আনতে চাইছে? শোনেন, ডি ভোটারের তো কোনো প্রভিশন নেই। ডাউটফুল যেটা বলবে, ওরা বলবে 1 আগস্টে যে তালিকা টাঙাবে তার মধ্যে কিছু ডাউটফুল থাকবে, বলছে কাগজপত্র দাও, দিয়ে এই ডাউটটা মিটিয়ে, সন্দেহটা মিটিয়ে 1 তারিখ সেপ্টেম্বরে ফাইনাল লিস্ট টাঙাবে। যাদের নাম থাকবে না তারা আর ভোটারই নয়, এর মধ্যে ডাউটফুল থাকবে না। ফলে বিহারে যেটা হচ্ছে, বিহারে কি করেছে, বিহারে বলছে 11টা কাগজের মধ্যে একটা কাগজ দিতে হবে, তাহলে প্রমাণ হবে তুমি নাগরিক। 11টা কাগজের মধ্যে আপনারা যদি দেখেন যে সাধারণ মানুষের পক্ষে এই 11টা কাগজ জোগাড় করা খুব সমস্যা, তা তারা সেখানে একটা ভোটার কার্ডটা রাখতে পারে, সেখানে তারা আধার কার্ডটা রাখতে পারে, সেখানে তারা রেশন কার্ডটা রাখতে পারে, সেখানে তারা প্যান কার্ডটাও রাখতে পারে। এইগুলো যদি যুক্ত করে তাহলে দেখবেন এখানকার মানুষের পক্ষে আর বেশি অসুবিধা হয় না। সেগুলো যুক্ত করুক, এমনকি সুপ্রিম কোর্টও এই যুক্তিটা মেনে নিয়েছেন। তারা হয়তো আগের দিন নির্দেশ দেয়নি, পরামর্শ দিয়েছে, হয়তো আগামী দিনে আমরা আশা করছি এবার নির্দেশও দেবে। সেটা যদি হয় দেখবেন অনেকটা সমাধান হয়ে যাবে। আর একজনের নাম 2 জায়গায় থাকুক, মারা গেছে তার ভোটার তালিকার নাম, সেগুলো তো আমরা নিশ্চিতভাবে বলবো বাদ যাক, সেটা তো কোনো সমস্যা নেই। সেটা প্রত্যেকটা ইলেকশনের সময় একটা রিভিশন হয়। স্পেশাল রিভিশনের নামে যেটা করছে সেইটা তো একটা অন্যরকম করছে। আসলে বহু মানুষকে, প্রকৃত নাগরিককে সেটা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া তারা নিয়েছে। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত বলে আমাদের মনে হয়, এটা মেনে নেওয়া যায় না। নতুন যখন ভোটার লিস্ট হয় তখন তো সমস্ত ডকুমেন্ট নিয়ে তারপরে তো ভোটার লিস্ট, সেটা সবসময়ই কিছু কাগজ নেয়, কোনো কাগজ নাই নিয়ে কারো নাম ভোটার তালিকায় ওঠেন, আমরা পশ্চিমবঙ্গে জানি। কিন্তু তারপরেও এইটা ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে যেটা করছে, এইটা মানুষের পক্ষে, প্রকৃত ভোটারদের পক্ষে, প্রকৃত নাগরিকের পক্ষে সমস্যা হচ্ছে। কিন্তু একজন নাগরিকের নামও তো ভোটার তালিকার বাইরে থাকা উচিত নয়, আমাদের সংবিধান সেই কথাই বলেছে। ফলে এইটা এইভাবে এবং এত অল্প সময়ের মধ্যে এগুলো ঠিকঠাক মতো করা সম্ভব নয়। ফলে এটা ঠিকমতো হোক, কোনো অসুবিধা নেই, যেন একজনও এখানকার প্রকৃত ভারতীয় নাগরিক বাদ না যায়। আপনি এক মিনিট বলেছেন অ্যাকচুয়ালি এই যে ভোটার লিস্ট নতুন করে সংশোধন নামে যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি সরকার কী করতে চাইছে বলে মনে করেন? সরকার সাধারণ মানুষকে বিব্রত করতে চাইছে, যাতে সাধারণ মানুষ সবসময় লিঙ্ক লাগাতেই ব্যস্ত থাকে, তারা নাগরিক কি বেনাগরিক এই নিয়ে ব্যস্ত থাকে। তাদের যে নাগরিক অধিকার সেটা নিয়ে যেন তারা সরব না হতে পারে। শিক্ষা, চাকরি, অন্ন, বস্ত্র, বাসস্থান এ বিষয়ে যেন সাধারণ মানুষ সোচ্চার না হতে পারে। এর জন্যেই নরেন্দ্র মোদীর সরকার তার যে ব্যর্থতা, বিগত এই যে 11 বছরের সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো তারা ঢাকতে চাইছে। দৈনন্দিন যেভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, যেভাবে পেট্রোপণ্যের দাম আকাশ ছোঁয়া হচ্ছে, যেভাবে আজকে দিনের যে স্বপ্ন সেটা প্রহসনে পরিণত হয়েছে, এইগুলো নিয়ে সবকে লিয়ে সবকে বিকাশের নাম, এটা যে সম্পূর্ণভাবে একটা প্রহসন, এই প্রহসনগুলোকে ঢাকার জন্যে, মানুষকে বিব্রত করার জন্যে নরেন্দ্র মোদী সরকার এগুলো করছে। তারা যাই করুক না কেন, মেহনতি মানুষগুলোকে সোচ্চার হতে হবে, মজলুম মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই স্বৈরাচারী সরকারকে দিল্লির মসনদ থেকে বিদায় ঘটাতে হবে এবং ডবল ইঞ্জিনের সরকার এটা যাতে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের কোনো রাজ্যে তৈরি না করতে পারে, সেদিকেও অন্তত সচেতন সুনাগরিকদের সতর্ক থাকতে হবে। অনেক সময় দেখি যে আপনি আন্দোলন করেন, আসাম থেকে এসেছেন, আসামে যে নাগরিকত্বের আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি, সাধন পুরকায়স্থ,
উনি আপনাদের সামনে দুটো কথা বলবেন। আমাদের আন্দোলনে সমর্থন জানাতে, সহমর্মিতা জানাবার জন্য উনি শিলচর থেকে এসেছেন। আসামের কি পরিস্থিতি বলেন? আমি নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের সচিব প্রধান, সিটিজেন্স রাইটস প্রিজার্ভেশন কমিটি আসামের সেক্রেটারি জেনারেল। এই নাগরিকত্বের প্রশ্নে এই সংগঠন অত্যন্ত পুরাতন সংগঠন। 1979 সাল থেকে আমরা কাজ করছি। সংখ্যালঘু মানুষের, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমানের নাগরিকত্ব বিভিন্ন সময় আসামে হুমকির সম্মুখীন হয়েছে। আপনারা আসাম আন্দোলনের কথা জানেন। এই আসাম আন্দোলনের পরিপ্রেক্ষিতেই এই নাগরিক অধিকার রক্ষা কমিটির জন্ম হয়েছিল। আমাদের এই নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি ছিলেন গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী কালীপদ সেন। ওনাকে উগ্রপন্থীরা গুয়াহাটি পল্টন বাজারের বাড়িতে গুলি করে হত্যা করেছে। এইভাবে অনেক লোক আমরা হত্যার শিকার হতে হয়েছে আসামে নাগরিকত্বের আন্দোলন করতে গিয়ে। আর কামরুজ্জামান সাহেব ডাবল ইঞ্জিন সরকারের কথা বললেন। এই ডাবল ইঞ্জিন সরকার আসামে চলছে। এই সরকারের আমলে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ আছি, আমরা যারা সংখ্যালঘু আছি, হিন্দু মুসলমান, আমরা প্রচণ্ড রকম অত্যাচারের সম্মুখীন আমরা হয়েছে। প্রতিদিনই একটা প্রশ্ন ছিল এখানে, আপনি সন্ত্রাসের কথা বলছেন। আমরা কয়েকদিন ধরে দেখছি অসমের সেই জায়গাগুলো আক্রান্ত হচ্ছে, বাঙালিরা সেই জায়গায় আক্রান্ত হচ্ছে, যেখানে জমির তলায় অনেক খনিজ পদার্থ আছে। ফলে এটাকে এক ধরনের কর্পোরেট ডেমোক্রেসি বা কর্পোরেট রাষ্ট্র তৈরির একটা ভিত্তি তৈরি করা হচ্ছে। আর তুই সুপ্রীতিবাবু আপনাকে বলবো, না, এটা তো আপনি ঠিকই বলেছেন। এখানে আদানিকে শিল্প গড়ার জন্য আমাদের সংখ্যালঘু মানুষেরকে উচ্ছেদ করা হয়েছে সরকারি জমি থেকে। বলা হচ্ছে সরকারি জমি দখলমুক্ত করা হচ্ছে, আসলে আদানি সেখানে শিল্প তৈরি করবেন। এইভাবে বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীকে আসামের এই যে ডাবল ইঞ্জিন সরকার ওখানে ডেকে নিয়ে যাচ্ছেন এবং তার শিকার হচ্ছে সংখ্যালঘু মানুষ, সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু মুসলমান, যারা বিভিন্নভাবে সরকারি জমিতে বসবাস করছে। তাদের উৎখাত প্রতিদিন চলছে। হাজার হাজার লোকের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে, স্কুল ভেঙে দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প যেগুলো এই সরকারি জমিতে গড়ে উঠেছিল, সেই সব প্রকল্প বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এই যে নির্মম অত্যাচার চলছে, শিশু, বৃদ্ধ, মহিলা, এদেরকে আজকে খোলা আকাশের নিচে দিনাতিপাত করতে হচ্ছে। তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করছেন না। মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় যারা কথা বলে এরা বাংলাদেশি। মুখ্যমন্ত্রী বলছেন আমি যাদেরকে উচ্ছেদ করছি এরা বাংলাদেশি, এরা অনুপ্রবেশকারী। আমি আমার বক্তব্যে বলেছি এখানে অনুপ্রবেশকারীকে, বাংলাদেশিকে, যার জন্য 100টা ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনাল বলে দেবে কে অনুপ্রবেশকারী, কে বাংলাদেশি, কে বিদেশি। মুখ্যমন্ত্রী মুখ দিয়ে বললে তো হবে না অমুক বাংলাদেশি, অমুক অনুপ্রবেশকারী। সুতরাং মুখ্যমন্ত্রী আজ স্বেচ্ছাচারী কার্যকলাপ চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না। সংবিধানের নামে শপথ নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এখন বলছেন ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন না। তার মানে ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করছেন। এই যে পরিস্থিতি, ডাবল ইঞ্জিনের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার যাতে কোনোদিন আপনাদের উপর না চেপে বসে, আপনারাও সতর্ক হতে হবে। পশ্চিমবঙ্গবাসী এখন থেকে সতর্ক হওয়া উচিত, যাতে এই পরিস্থিতির আসামের বাঙালিরা, আসামের সংখ্যালঘু মানুষ যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এই পরিস্থিতির সম্মুখীন যাতে পশ্চিমবঙ্গের মানুষ না হয়। আসামের মানুষের কাগজ থাকার পরেও এটা হয়েছে। কাগজ আজকে 19 লক্ষ লোকের নাম নাগরিক পঞ্জিতে নেই। 19 লক্ষ লোকের মধ্যে, শুনেন আমার কথাটা, 19 লক্ষ লোকের মধ্যে 2 বারের প্রাক্তন বিধায়ক আছেন। 19 লক্ষ লোকের মধ্যে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের বাড়ির লোক আছেন। সুতরাং 19 লক্ষ লোকের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক। ইচ্ছাকৃত কাগজ থাকা সত্ত্বেও এই সমস্ত লোকদেরকে নাগরিক পঞ্জির আওতার বাইরে রাখা হয়েছে, বিদেশি বানিয়ে রাখা হয়েছে। যে কোনো সময় তাদেরকে পুশব্যাক করতে পারেন। সম্প্রতি এইভাবে 14 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশকে পুশব্যাক করা হয়েছিল। গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যিনি আমাদের সিআরপিসির মুখ্য উপদেষ্টা, তিনি মামলা করে গভর্নমেন্টকে বাধ্য করেছেন বাংলাদেশ থেকে সেই 14 জনকে ফিরিয়ে আনতে। সুতরাং এই পরিস্থিতি চলছে, যখন তখন যাকে ইচ্ছা পুশব্যাক করে দিচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে যারা ভারতীয় নাগরিক। সুতরাং এর বিরুদ্ধে যে আন্দোলন আপনারা গড়ে তুলতে চাইছেন পশ্চিমবঙ্গে, সেই আন্দোলনের প্রতি আমি
সহমর্মিতা জানাতে, সহযোগিতা করতে, সমর্থন জানাতে সুকৃতিদার আহ্বানে আমি এসেছি। কামরুজ্জামান সাহেবেরও বক্তব্য শুনেছি। আপনারা আন্দোলন গড়ে তুলুন এবং এই আন্দোলন শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের এই নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘু মানুষের স্বার্থে যাতে গড়ে উঠে, এবং আমরা আপনাদের সঙ্গে থাকবো। ধন্যবাদ।